হ্যাঁ বলেন। ও ওইটা কেটে দিব না, এটা ভুলে কেটেও দিতে পারি। এবার কাটবে না। বলেন। অ্যাটেন্ডেন্সের টাইম শেষ না? নাম কি? সাদাত হোসেন। আপনার নাম খুঁজে পাইতে পাইতে তো শেষ হয়ে যাবে। আর কেউ আছেন? আর কেউ? ওকে। আচ্ছা তাহলে 1 থেকে 4 আর 5 6 7 8, ঠিক আছে। আজকে 7 পড়াবো, কালকে 8 পড়াবো, এরপর 9 আসতেছে। আজকে কি 8? না না, আজকে 7। আজকে 7। আজকে 7, কালকে 8, তারপরে 9। হ্যাঁ। 6 কি ছিল? না না, 6 বাকি ছিল না। এটা বাকি ছিল না। হ্যাঁ, ক শুরু করছিলাম। এটা বাকি ছিল না, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কোনটা? তাইলে কোনো অসুবিধা নাই, বোঝা যাচ্ছে। এটা শুরু করছিলাম, এখান থেকে শুরু হয়েছিল, এখানে হয়তো বা এই পর্যন্ত দেখছিলাম। কোন জায়গায় জানো, এই জায়গা পর্যন্ত দেখছিলাম, এই পর্যন্ত দেখছিলাম। তো আজকে বাকিটা দেখবো, তারপরে আমরা কালকে এটা দেখবো, আর আরেকটা পেন্ডিং আছে। হ্যাঁ, ওইটা এখনো বানানো হয়নি, বানানো হচ্ছে। হ্যাঁ, এখনো কোয়েশ্চেন করি নাই, যাই না। না ওইটা তো আপনাদের বাইরের সাইড না দিলে উপায় ছিল না, কারণ আপনি হচ্ছে চ্যাট জিপিটি ওপেন করে বলে, এই তুমি পড়ে আর অ্যান্সার দাও। ওইটা তো ট্যাবই না, মোবাইলে করা যায়, আমি ট্রাই করছি। না ওটা এত প্যারা নেওয়ার কি আছে, তার থেকে টাইম কমাই দেয়, ইজি না। সমস্যা নাই, নেক্সট টাইম থেকে সামনাসামনি থাকলে। হ্যাঁ, দেখাবো না, পরে আগে ক্লাসের লেকচার শেষ করে নেব। জিয়ার মিয়ার কি সেটআপ এখনো শেষ হয় নাই? পুরো সেটআপ টেটআপ করার পরে দেখে চার্জ নেই, হলো না। হ্যাঁ, কিসের? ওটা অ্যাডমিন এখনো বানাইছে কিনা জানি না, বানাইছে কিনা। কোয়েশ্চেন সেট করে বানাইছে। আচ্ছা আচ্ছা, দেখি পরে দেখাবো, না লগ ইন করে দেখাতে হবে। ওটা আরো ঠিক করতে হবে, না অনেক সমস্যা আছে। মানে টিচার হিসেবে আমি আরো অনেক ফিচার চাচ্ছি। ওটা, হ্যাঁ মানে আমার লাইফটা ইজি হয় আর কি, এটা চাচ্ছি। না আপনাদের তো ভাইবেই তো অনেক রকমের অপরচুনিটি রাখতেছি। না এটা অলরেডি হচ্ছে, মানে মানে এটাতে না, মানে এআই দিয়ে আসলে এটা করা যাচ্ছে। আমরা অলরেডি দেখছি। কি ব্রাউজার দিয়ে এটা বলতে পারি না, বাট পসিবল এটা। ওকে, সফটওয়্যার কস্ট এস্টিমেশন। তো এস্টিমেশন নিয়ে আমরা 3টা স্লাইড দেখবো, এস্টিমেশন না, এস্টিমেশন প্লাস রেভিনিউ, এই সব কিছু অ্যানালাইসিস গুলো নিয়ে আমাদের 3টা স্লাইড। এটা কস্টের নিয়ে ফার্স্ট স্লাইড আর কি, যেটা শুরু করছিলাম। আজকে একটু প্রথম থেকে আবার যাব আর কি, যাতে বুঝতে পারেন। হ্যাঁ, এটা শুরু করছিলাম অনলাইন ক্লাস।
তো বেসিক্যালি আমাদের কস্ট এস্টিমেট করাটা হচ্ছে মেইন টার্গেট, যে আমার একটা কস্ট, আমি যে একটা সফটওয়্যার তৈরি করতেছি, এই সফটওয়্যারটা কত টাকা দাম, কত টাকা খরচ হবে, সেটা আসলে ফাইন্ড আউট করা। তো আপনি যদি কত টাকা ফাইন্ড আউট মানে করতে না পারেন, তাহলে পরে ক্লায়েন্টের কাছে যাবেন না কত। আপনি যখন না না, পারবেন পারবেন। তো যদি 10,000 টাকা আপনার কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি তো ক্লায়েন্টের থেকে আরো বেশি দাম নেবেন, তাই না? ইভেন আপনি কত টাইম, কতটুকু সময় প্রয়োজন হবে, মানে আমাদের এফোর্ট কতটুকু দিতে হবে, আমাদের টিম সাইজ কত বড় হইতে হবে, কত কম হইতে হবে, বাজেট এবং টাইম, এই সব কিছু এস্টিমেট করা। এটা যে আসলে পারফেক্টলি করা পসিবল, এটা হয় না আসলে, ঠিক আছে? এটা একটা আমরা অ্যাজুম করতে পারি যে এত হতে পারে। তো এটারই অনেক টেকনিক আছে, যে টেকনিক গুলো আমরা ফলো করার চেষ্টা করবো আসলে আজকের এই স্লাইডে। তো আমরা ছিলাম রিকোয়ারমেন্টে, তারপর থেকে আমরা ডিজাইন করা শুরু করলাম, আর্কিটেকচার ড্র করলাম যে এইভাবে আমাদের সিস্টেমটা রান করবে। এখন আমরা জানি আমাদের সিস্টেমের রিকোয়ারমেন্টস কি, আমাদের সিস্টেম কিভাবে চলতেছে বা আর্কিটেকচারটা কি, এবং এখন আমাদের পার্ট হচ্ছে এই যে যেগুলো আমরা কালেক্ট করলাম এগুলোর উপরে ডিপেন্ড করে কস্ট এস্টিমেট করা। এরপরে আমরা হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটিটা চেক করব, যে আসলে আমরা কি এই বাজেটে কাজটা করব কিনা, এটা ফিজিবল কিনা। যদি হয় তখন আমরা প্ল্যান করব, যে তাইলে আমরা করতে বসি। আমরা কিন্তু আমরা করতেই বসি নাই কাজ, খেয়াল করছেন কিনা, আমরা অনেক লেকচার পাস করছি, আর কাজ কিন্তু এখন অরিজিনাল কাজ করতে বসি নাই। হ্যাঁ, প্রিরিকুইজিট কমপ্লিট করতেছি, ঠিক আছে? সো আমরা এই পর্যায়ে যাওয়ার পরে আসলে এইটা শেষ হবে, তারপরে আমরা কাজ করতে বসবো আসলে, ঠিক আছে? তো এটা আরো পরের পার্ট। তো এই হচ্ছে বিষয় যে আমাদের, হ্যাঁ হ্যাঁ, কার থেকে পেমেন্ট চাচ্ছেন? নিজের কাছে? হ্যাঁ 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 হ্যাঁ, না উচিত অবশ্যই। এটাই কত টাকা চাবেন এটার জন্য এই স্লাইডটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কত চাবো এইটার জন্য আমাদের দেশ, তা না হইলে নাই, নাইলে তো শেষ। ক্লায়েন্ট না পেলে এআই কে ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করেন, নিজে ক্লায়েন্ট হবে, এটা আমি না হওয়ার জন্য বলবো আর কি। আচ্ছা, তো আমার ইটা আনতে ভুলে গেছি, কি বলো ওটার নাম, লেজার লাইট, কি যেন নাম বলে, পয়েন্টার, পয়েন্টার বলে। পয়েন্টারটা সারা হাতটা আসলে চলতেছে না আর কি। আচ্ছা, হোয়াট এভার। সো আমাদের এই কস্ট এস্টিমেট আসলে কেন ম্যাটার করে, সেটা এখানে বলা আছে যে, এই বলা আছে যে আমার প্রজেক্ট বাজেট কত করব, বাজেট ডিফাইন করার জন্য আমাদের আসলে অ্যাপ্রুভাল হবে কিনা। আমার কস্ট হচ্ছে 18 লাখ টাকা, আমার আসলে সেভিংস হবে 25 লাখ টাকা, তাহলে এটা আমার বেনিফিট হবে। তো আসলে এই ডিসিশনটা আসলে নিব কিনা, এটার জন্য আমার কস্ট এস্টিমেট করতে হবে। আমার কতজন পার্সনের প্রয়োজন হবে এই কাজটা করার জন্য, এবং কখন কোন কাজটা হবে, এটা শিডিউল করার জন্য হচ্ছে আমাদের এই কস্ট এস্টিমেশনটা করা জরুরি। তো যেখানে প্রবলেম হয় সেটা হইতেছে যে কোন একটা কাজ আমাদের বারবার করতে হইতে পারে, একটা কাজ করতে দেওয়া হইলো, ইউজারের পছন্দ হয় নাই, এই কাজটা আবার করতে হইতে পারে। সেইটা যদি আমরা কনসার্নে না রাখি, তাইলে পরে আপনাকে কি করতে হবে, আপনার বাজেট এবং শিডিউল মিস হয়ে যাবে। তো সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে কিছু এক্সট্রা টাইম আমার প্রয়োজন হতে পারে, এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে? আপনার টেস্টিং যদি খারাপ হয়, ভুলভাল জিনিস লিজ হয়ে গেছে, তাহলে কি হবে, প্রোডাকশনে যে ইউজার কমপ্লেন করবে, তখন আপনাকে আবার ওইটাকে ফিচারটাকে রিলিজ করতে হবে। পুয়ার কোড কোয়ালিটি যদি হয়, তাহলে পরে আপনার এই জিনিস প্রবলেম ফেস করতে হবে। তো বেসিক্যালি আপনাকে কি করতে হবে, যদি রিস্ক কমাইতে চান, আপনার নতুন যদি কোনো ফিচার রিকোয়েস্ট আসে, আপনার এসআরএস এর বাইরে নতুন ফিচার রিকোয়েস্ট আসলে পরে আপনাকে এটা স্কিপ করতে হবে, বা এটার জন্য আলাদা নতুন টাইমলাইন, নতুন ভাবে আবার সবকিছু চিন্তা করতে হবে। আপনার রিসোর্স ঠিকঠাক রাখতে হবে। রিসোর্স যদি কমে যায়, আপনি একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, একজন ডিজাইন দিয়ে চলে গেছে, তাহলে আপনার কিন্তু শিডিউল ডাবলটা হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি আপনি মনে করেন আননোন একটা টেকনোলজি নিয়ে কাজ করতে গেছেন, তাইলেও পরে আপনার তো ওইটা শিখতে হবে, সেই টাইম আপনি কনসিডার করেন না। আমি নোট দিয়েছে করবো, নোট দিয়েছে আমি পারি না, কিন্তু আমি এস্টিমেশন দিয়ে দিচ্ছি। তো ওইখানে কিন্তু আপনার শিখতে টাইম লাগবে, সেই জিনিসগুলো আপনাকে কনসিডার করতে হবে। সো এই হলো বিষয়। তো আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা ডিজাইন তৈরি করলাম, এই ডিজাইন থেকে আমাদের নাম্বারে আনতে হবে, ম্যাথমেটিক্স টুল ব্যবহার করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে।
আমরা নাম্বারে কনভার্ট করবো বেসিক্যালি, যে 4 জন আমার প্রয়োজন, 4 মাস আমার লাগবে, 4 লাখ টাকা খরচ হবে, আমাকে একটা নাম্বারে আমাকে নিয়ে আসতে হবে। তো এখন তো আমাদের কোনো নাম্বার নেই, আমরা জাস্ট ফাংশনাল রিকোয়ারমেন্ট নিয়ে কালেক্ট করে গেছি, ডিজাইন করে গেছি, ড্রয়িং করে গেছি, কিন্তু এটাকে একটা নাম্বারে কনভার্ট করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে আমাদের কাছে অলরেডি এই জিনিসগুলো আছে, আমাদের এসআরএস আছে, ইমেল আছে, আমাদের ডিজাইন আছে, আমাদের সিস্টেম সাইজটা আমাদের সংরক্ষণ জানতে হবে, যে এই যে ডিজাইন করলাম এটার উপর আমার কি পরিমাণ কোড লিখতে হবে, এই কোডটা আমাকে গেস করতে হবে, আমি তো লিখি নাই, আমি কিভাবে জানবো? এটাই আমাদের পার্ট, যে আমরা গেস করব আমাদের সিস্টেম সাইজটা কত বড় হতে পারে, কত পরিমাণ কোড আমার লিখতে হবে, 1 লাখ কোড লিখবো, 1 লাখ লাইনের কোড লিখবো না 50,000 লাইনের কোড লিখবো, গেস করবো আমরা একটা। দেন আমরা ওই নাম্বারটাকে একটা মডেলে ফেলবো, রুলসে ফেলবো, ক্যালকুলেশন, ঠিক আছে? তো আমরা একটা ম্যাথমেটিক্যাল মডেলে ফেলবো, সে আমাদেরকে আউটপুট দিবে যে এত মান্থ লাগবে, এতজন পার্সন লাগবে, এতগুলা টোটাল কস্ট। এই হচ্ছে আমাদের টার্গেট, বুঝে গেছে? তো কস্টের মধ্যে ইনক্লুড কি কি আছে? পিপল, কারা কারা? ইনফ্রাস্ট্রাকচার, যে ক্লাউড সার্ভার, স্টোরেজ সার্ভার, নেটওয়ার্ক, সিআইসিডি, এগুলো রান করতে গেলে কস্ট প্রয়োজন হবে, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বিভিন্ন টুলস এন্ড লাইসেন্স আপনার প্রয়োজন হবে, যেমন আপনি যদি ইন্টেলিজেন্স আইডিয়া নিয়ে কাজ করতে চান, আপনাকে কষ্ট লাগবে না, এআই ইউজ করবেন আপনারা, এখানে লাইসেন্স লাগবে না, সাবস্ক্রিপশন লাগবে না, তো এই টাকা কোথা থেকে আসবে? এগুলো কিন্তু সব কষ্টের মধ্যে ঢুকবে, ঠিক আছে? মেইনটেনেন্স এন্ড অপারেশন, আমার কাজ শেষ, কাজ শেষ হওয়া মানে কিন্তু শেষ না, আমার তখন এটা অপারেশনে কস্ট আছে, আমার সাপোর্ট টিমের কস্ট আছে, সেগুলো সবকিছু আমার কি করতে হবে? আমাদের এই কস্টের মধ্যে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? এই সব কিছু মিলাই আমার একটা প্রজেক্টের কস্ট হিসেবে দাঁড়াবে। তো এই হলো বিষয়, যে আমাদের এখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে পার্সন মান্থ, পিএম। পিএম মানে হচ্ছে পার্সন মান্থ, যেটাকে বোঝাচ্ছে হচ্ছে একজন পার্সনের 1 মান্থ টাইম লাগবে এই কাজটা করতে। তো 2 PM মানে টু পার্সন মান্থ, 2 মান্থ টাইম লাগবে একজনকে এই কাজটা করতে। তো এটা আমরা আসবো একটু পরে। মান্থ দিয়ে আমরা বুঝি কতটুকু সময় প্রয়োজন হবে শিডিউলে, টিম সাইজ তো মানে কাউন্ট, আর বাজেট হচ্ছে আপনি টাকাতে বলেন, ডলারে বলেন, যে হিসাব দিয়ে আপনি করতে চান আর কি। তো 24 মান্থ মানে হচ্ছে, যদি এটা 8 মান্থ প্রয়োজন হয় শিডিউলে, তখন আপনার 3 জন প্রয়োজন হবে, এটা একটা সিম্পল ক্যালকুলেশন দিয়ে বুঝাইছে আর কি। তো এটার জন্য আপনাকে অবশ্যই বাফার টাইম রাখতে হবে, আপনার একেবারে হার্ড ডেডলাইন রাখা যাবে না, আপনাকে চিন্তা করতে হবে যে আমার প্রবলেম আসতে পারে, ঠিক আছে? এগুলা রিস্ক রেখে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, কিছু বাফার টাইম আপনাকে অবশ্যই রাখতে হবে। এটা 24 মান্থ, ধরেন একজন যদি কাজ করে তাহলে 24 মান্থ, মানে একজন 24 মান্থ কাজ করবে, 24 মান্থ কাজ করবে, অ্যাকচুয়ালি একজন পার্সন 24 মান্থ কাজ করবে, ঠিক আছে? তো আপনি যদি 24 মান্থ লাগবে, হ্যাঁ হ্যাঁ, ডেডলাইন যদি আপনি 8 মাস ধরেন, তাহলে পরে আপনি 3 জন মিলে যদি কাজটা করেন, তাহলে এটা 8 মাসে করে ফেলা পসিবল। হম হম, ওইটা ভাগ করবো, ওইটাই। ওকে, তো এখানে টাইপস অফ সফটওয়্যার কোর্স দেওয়া আছে, যে আমাদের মেইন খরচটা যায় হচ্ছে ডেভেলপমেন্টে, 45% খরচ। এটা আসলে অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দেওয়া, এটা যে এইভাবেই ব্যাপারটা তা না, এটা এদিক সেদিক হয়, এটা একটা গেস আইডিয়া দেওয়ার জন্য আর কি, তবে করা আর কি। টেস্টিং এ 20%-এর মতো খরচ যায়, ইনফ্রাস্ট্রাকচার কস্ট যায় হচ্ছে 15%, মেইনটেনেন্সে 12%, অপারেশনাল কস্ট যায় 8%। এটা একটা আইডিয়া আপনাদেরকে দেওয়া আর কি, যে এইভাবে কস্টটা মানে ভাগ করতে পারেন। না, বা আমি তো সিকিউরিটি রাখছি, অনেকে তো দেয়ই না। আচ্ছা, সো কিছু ডাইরেক্ট কস্ট হচ্ছে 2 প্রকার, কিছু হচ্ছে ডাইরেক্ট কস্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট হচ্ছে আমার প্রজেক্টের সাথে রিকোয়ার্ড, আমার পার্সন যে কজন লাগবে, আমার ক্লাউড সার্ভিসেস রান করার জন্য যা যা লাগবে, টুলস এন্ড লাইসেন্সের জন্য, প্রজেক্টের জন্য যা যা লাগবে, এগুলো হচ্ছে আমার এই প্রজেক্টের জন্য অ্যাসোসিয়েটেড। এর বাইরে আমার কি আছে? আমার ম্যানেজমেন্টের খরচ আছে, আমার এইচআর টিম আছে, আমার ওএসএস আছে,
টেকনিশিয়ান আছে এক্সেট্রা, এরাও তো আমার সাপোর্ট দেবে, এরা ছাড়া কি কোড করতে পারবে? আপনার নেট নাই, লাইন নাই, আপনি কেমনে কোড করবেন, তাই না? সো এরাও আমার প্রয়োজন হবে, আমার অফিস লাগবে, আমার রেন্ট দেওয়া লাগবে, অফিসে ইলেকট্রিসিটি কস্ট আছে, ইন্টারনেটের কস্ট আছে, এই সবকিছু কিন্তু আমার, এটা কিন্তু একটা প্রজেক্টের জন্য আমরা দিই না, আমরা কি করি, এক মান্থের জন্য হিসাব করি। এটা অনেকগুলা টিম যদি থাকে, কেউ এই প্রজেক্টে কাজ করতেছে, কেউ এই প্রজেক্টে কাজ করতেছে, এইচআর কিন্তু সবার, আমি যদি টেকনিশিয়ানের কথা বলি, টেকনিশিয়ান কিন্তু সবার। সো আমরা এই ইনডাইরেক্ট কস্ট গুলা কি করি, একটা ভাগ করে দিই যে ঠিক আছে 20% খরচ হচ্ছে এই প্রজেক্টের ক্ষেত্রে, এই এ বেয়ার করবে আর কি। তো তার পুরা কস্টটাকে আমরা ধরে দিই না, আমরা জাস্ট একটা পার্সেন্টেজ ধরে দিই, ঠিক আছে? সো ইনডাইরেক্ট কস্ট গুলা হচ্ছে আমরা একটা 15% ধরে নিচ্ছি এখানে, যে একটা এক্সাম্পল দিচ্ছে আর কি, যে একটা ফেয়ার শেয়ার করে দেয়, অনেকগুলা টিম থাকলে, অনেকগুলো প্রজেক্ট থাকলে, তখন এটা একটা শেয়ার করে দেয় আর কি, যে এই কাজগুলো আমরা ভাগ করে দিই এই টাকা খরচ হলে পরে। বুঝে গেছে? ডাইরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট কস্ট, মনে করেন যে ইনডাইরেক্ট কস্ট আমার 100 টাকা, আমার 5টা টিম কাজ করতেছে, তো 20 টাকা করে ভাগ করে দিলাম 5টা টিমের কাছে, এরকম আর কি। আর ডাইরেক্ট কস্ট তো ডাইরেক্ট কস্ট, যে প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড যা কস্ট, তাই। ওকে, কস্ট ভার্সেস বেনিফিট মানে হচ্ছে আমি যে টাকাটা খরচ করতেছি এটার কি আসলে কোনো বেনিফিট আছে কি, সেটা বের করা। তো আপনি তো কস্টটা বের করতেছেন, তো আসলে মেজারেবল বেনিফিট গুলো আপনাকে বের করতে হবে, যে কিছু কিছু বেনিফিট আমার মেজার করতে পারতে হবে, যে আমি 15 লাখ টাকা কস্টিং করতেছি, আমার কি এখান থেকে কত লাখ টাকা বেনিফিট আসবে, কবে আসবে, ঠিক আছে? সেই জিনিসগুলো আমাকে বুঝাইতে হবে। যেমন আমরা একটা কোড করলাম এলএমএস সিস্টেমের ক্ষেত্রে, তো এটা কি করতেছে, আমাকে অটোমেট করে দিতেছে, অ্যাটেন্ডেন্স সিস্টেম অটোমেট করে দিচ্ছে, গ্রেডিং অটোমেট করে দিচ্ছে, আমার কি করতেছে, আমার অনেক টাইম সেভ হয়েছে, আমার টিচার হিসেবে টাইম সেভ হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফদের টাইম সেভ হয়েছে, ঠিক আছে? আগে যে জিনিসটাকে আপনাকে অনেক ক্যালকুলেট করে বের করতে হতো, এখন এটা অটোমেটিক বের হয়ে যেতেছে, টাইম কমে গেল। আপনার পেপার ওয়ার্ক কমে গেছে অনেক, ঠিক আছে? আপনার প্রিন্টিং কস্ট কমছে, আপনার টাইমটা কমছে, প্রিন্ট করার টাইম লাগতেছে না, ঠিক আছে? এগুলা কমছে, আপনার ডিসিশন বেটার নিতে পারতেছেন। তো এই যে একটা বেনিফিট আপনি পাইতেছেন, সেটাই হচ্ছে কষ্টের থেকে আপনি যদি বেনিফিট বেশি পান, তাহলে আসলে প্রজেক্টটা আগানো উচিত, আদারওয়াইজ তো আপনার প্রজেক্টে আগানো উচিত না। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, যে আপনাকে এটাকেও ক্যালকুলেট করতে হবে, যে আপনার কত সময় বাঁচতেছে, কত টাকা বাঁচতেছে, এর উপরে বিষয়গুলো ক্যালকুলেট করে আপনি আসলে একটা ডিসিশনে আসতে পারবেন। এটা সবার, আপনি প্রজেক্ট ম্যানেজার বা যে, না তো, আপনি তো সবার হিসেবে কাজ করবেন, আপনি তো শুধু একজনের হিসেবে কাজ করলে হবে না। যেমন আপনি যখন পদ্মা সেতু করতেছেন, ধরেন পদ্মা সেতু করতে গেলে আপনি আগে ফিজিবিলিটি অ্যানালাইসিস করেন না, বলেন না যে ফিজিবিলিটি অ্যানালাইসিস চলতেছে, তো এগুলা তো অ্যানালাইসিস করে পদ্মা সেতু বানাইতে যাবে, আগে তো পদ্মা সেতু বানাই ফেলবে না, তাই না? তাহলে তো ধরা খেয়ে যাবে। এইটাই হইতেছে আপনার কাজ, তো এগুলো যদি আপনি না জানেন, তাহলে তো আপনি আগে পদ্মা সেতু বানাই ফেলবেন, পরে দেখবেন যে হ্যাঁ টাকা নেই। ঠিক আছে? হ্যাঁ, এইটা এই কারণে ভুল বাজেট করছে, ভুল মডেল ফলো করছে। এই ক্লাসটা ইম্পর্টেন্ট, বুঝছেন? হ্যাঁ, বুঝি নাই। আসসালামু আলাইকুম। জি বলছি। জি জি জি। আপনার আসতে কতক্ষণ লাগতে পারে? ও, হ্যাঁ হ্যাঁ, আসতে পারেন, আমি ক্লাসে আছি, আমার ক্লাসটা শেষ হবে 6টার দিকে আর কি, তো পরে আমি ফ্রি আছি। জি। ওকে, সরি। তো যেটা বলতেছিলাম, আমরা অনলাইন ক্লাসে ডিসকাস করছিলাম যে আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, প্যানেল আছে, আপনারা ইউএস লগ ইন করলে দেখবেন এখানে অনেকগুলো অনলাইন অ্যাপ্লিকেশন প্যানেল আছে। তো এই প্যানেল গুলো আগে ছিল না এককালে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও ছিল না। তো যখন আমরা এখানে জয়েন করলাম, জয়েন করার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের সবকিছু ডিজিটালাইজ করতে হবে, আমরা পেপারলেস করে ফেলবো, ঠিক আছে? আমরা এই অভাবনীয় স্বপ্ন নিয়ে আমরা মানে কোড করতে বসলাম। তো কিছু কিছু আমরা সাফল্য হিসেবে দেখাইতেছি আর কি অনলাইন অ্যাপ্লিকেশনে, যে অনেক কিছু আমরা নিয়ে আসছি অটোমেট করে। তো এই অনলাইন অ্যাপ্লিকেশন গুলো আগে হাতে কলমে করতে হতো, আপনারা যা যা দেখতেছেন ওইখানে, ওইখানে সবকিছু হাতে কলমে করতে হইতো। আয়সা এখানে, যেমন আমি যখন সার্টিফিকেট নিতে আসছি, তখন 15-20 দিনের মতো টাইম লাগছে সার্টিফিকেটটা পাইতে। আমার এখানে ব্যাংকে টাকা জমা দিতে হয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে লাইব্রেরিতে যাইতে হয়েছে, লাইব্রেরি কার্ড জমা দিতে হয়েছে, ঠিক আছে? একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হয়েছে, তারপর ডিপার্টমেন্ট, লাইব্রেরি,
অ্যাকাউন্টস, এক্সাম সব ডিপার্টমেন্টে ঘুরতে হয়েছে। এই পুরো প্রসিডিউর কমপ্লিট হয়ে সার্টিফিকেট আসতে আসতে মিনিমাম 20-25 দিন লাগতো। ঠিক আছে, আর্জেন্ট হইলে 10 দিন থেকে 12 দিন, আর নর্মাল হইলে পরে 25 দিন মিনিমাম। তো আপনার একটা সার্টিফিকেট প্রয়োজন হলে 1 মাস শেষ হবে না। তো এখন আমরা কি করছি, আমরা এটাকে ডিজিটালাইজ করে ফেলছি। যত রকমের অ্যাপ্লিকেশন আপনাদের আছে, কোর্স ড্রপ, সেমিস্টার ড্রপ, এক্সেট্রা এক্সেট্রা, যত রকমের অ্যাপ্লিকেশন আছে সব কটা আমরা কি করছি, ডিজিটালাইজ করে ফেলছি। তো আমাদের এই সিস্টেমে মোটামুটি 50,000 এর মতন অ্যাপ্লিকেশন জমা হয়েছে। প্রসিডিউর যেটাই হোক, অ্যাপ্রুভ, রিজেক্ট, হোয়াটএভার, সাবমিশন হয়েছে। তো যদি এই 50,000-এর মতন অ্যাপ্লিকেশন ফিজিক্যালি হইতো মানার জন্য, ঠিক আছে, তারপরে আপনার মিনিমাম 500 রিমের মতন কাগজ লাগতো। 500 রিম মানে বুঝছেন, এই যে আমরা যে রিম বলতে বুঝি, যে প্যাকেটে এক রিমে কত 500 কয়টা কাগজ থাকে জানো। তো এইটাতে 500 টাকা করে যদি সেভ হয়, 500 বিটি পার রিম সেভ হয়েছে আর কি। প্রিন্ট করা লাগতো মোটামুটি 2.5 লাখ পেজের মতন প্রিন্ট করতে হইতো। আর এর বাইরে তো মনে করেন আমার বাসা থেকে আসতে হইতো, উবার খরচ আছে, পাঠাও খরচ আছে, না এসে বিস্কুট চানাচুর খাইতাম। ঠিক আছে, তো এগুলো তো হিডেন কস্ট, এগুলো নট ইনক্লুডেড আর কি। তো এগুলো বাদ দিলে মোটামুটি পেপার কস্ট 3 লাখ, প্রিন্টিং কস্ট 5 লাখ, টোটাল 8 লাখ টাকা খরচ হতো। যেটা এই ইউএমএস লঞ্চ হওয়ার পর থেকে 2020 সাল মেবি, 20 সালের পর থেকে 26 সাল পর্যন্ত সেভ হয়েছে। শুধুমাত্র একটা পোর্টালের কথা বলতেছি, একটা প্যানেল না, ওটা তো কস্টিং, আমি সেভিংস এর কথা বলতেছি। ঠিক আছে, তো এখানে যদি আপনি ধরেন যে আগে আমাদের অফিস খরচের জন্য যদি মোটামুটি 60 মিনিটও ধরি, আসা যাওয়া বাদ দিলাম আর কি, জাস্ট প্রিন্ট করা, ফিল আপ করা, সাবমিট করা, এটা 60 মিনিট লাগতো। তো ডিজিটাল করার পরে এটা 10 মিনিটে করে ফেলা পসিবল। বাসায় বসে আপনি জাস্ট ওপেন করলেন, লগ ইন করলেন, ফর্ম ফিল আপ লিখলেন, হ্যালো আমি এটা চাই, সাবমিট, শেষ। ঠিক আছে, সো মোটামুটি আপনার 50 মিনিটের মতন সেভ হয়ে যায়। তা আপনি যদি চিন্তা করেন যে তাহলে 50,000 জন যদি এটা মানে অ্যাপ্লাই করছে, মানে অ্যাপ্লাই করলে পরে মোটামুটি 33,333 আওয়ার সেভ হয়েছে, যেটা 3.8 ইয়ার্স এর সমপরিমাণ। ঠিক আছে, একটা গ্রাজুয়েশন ইয়ারের সমান হয়ে যায় আর কি। ঠিক আছে, এই পরিমাণ টাইম সেভ হয়েছে। তো এটা তো ফাইন্যান্সিয়াল সাইড দেখানো হইলো, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সাইড। তো আপনার এই পেপার গুলা যে আপনি ইউজ করতেন, সেই ক্ষেত্রে আপনার এই পরিমাণ পেপার বানাইতে হইতো, বসুন্ধরা বানাইতো, 500 রিম কাগজ তো বসুন্ধরা থেকে কিনে আনতে হইতো, তাই না? তাইলে পরে আপনার এত রিম খরচ হইতো, আপনার এতগুলা গাছ কাটা লাগতো, কত 8,000 পরিমাণ গাছ কাটতে হইতো আর কি। 8,000 গাছ না, কই লেখা আছে, হ্যাঁ। আর প্রিন্ট করা লাগতো, সেই ক্ষেত্রে প্রিন্টের ক্ষেত্রে টোনারের প্রাইস আছে, প্রিন্টার এনার্জি খরচ আছে, এক্সেট্রা এক্সেট্রা খরচ আছে। তো মোটামুটি আপনার 2.5 লাখ পেপারের জন্য আমাদের টোটাল ট্রি সেভ হয়েছে 31টা, মোটামুটি পূর্ণবয়স্ক 31টা গাছ সেভ হয়েছে, যেটা কাটা লাগে নাই। ঠিক আছে, যদি এনভায়রনমেন্টের কথা চিন্তা করেন, আমাদের ট্রান্সপোর্ট, প্রিন্টিং এর করতে গেলে বলতো আপনার প্রিন্টার চলতে হইতো, টোনার চলতে হইতো। এইটা আপনি সেভ করতে পারছেন হচ্ছে ঢাকা টু কক্সবাজার রাউন্ড ট্রিপ দিতে পারতেন, যে গাড়ির যতটুকু ফুয়েল খরচ হইতো সেই পরিমাণ টাকা আপনার খরচ সেভ হয়েছে আর কি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না না সেটা না, এটা তো আপনাকে একটা এস্টিমেট করতেছে। আপনাকে যদি আমি একটা অ্যামাউন্ট বলি, আপনি তো গেস করতে পারবেন না কি পরিমাণ সেভ হইলো। আমি 500 বললাম, আপনি গেস করতে পারতেন যে আরে দূর 500 সেভ করছে। হ্যাঁ, তো এই যে অ্যামাউন্টটা আপনাকে দেখাইলাম, এটাতে বোঝা যাচ্ছে যে এত পরিমাণ ফুয়েল সেভ হয়েছে, এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড এনভায়রনমেন্টে যাইতো, এই কার্বন ডাই অক্সাইড গুলো সেভ হয়েছে, আপনার নাকে দিয়ে প্রবেশ করে নাই, এটা এনভায়রনমেন্টের জন্য সেভ না। এই আর কি বিষয়গুলো বুঝাইতেছে আর কি। ঠিক আছে, 31টা গাছ বাঁচছে, আমাদের এই পরিমাণ 9 মাসের পরিমাণ পাওয়ার সাপ্লাই সেভ হয়েছে। ঠিক আছে, জাস্ট একটা সিস্টেমকে অনলাইনে আমরা নিয়ে আসার কারণে। তো এইটাই হইতেছে আপনাদের বেনিফিট, যে আপনারা কেন ডিজিটালাইজ হইতে চান, হওয়া উচিত। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, তো আমাদের ইকোনমিক ফিজিবিলিটিটা হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে ট্যানজিবল বেনিফিট, যেটা আপনি গুনতে পারবেন, আর একটা হচ্ছে ইনট্যানজিবল বেনিফিট, যেটা আপনি গোনা যায় না আর কি, এটা ফিল করার বিষয়। একটা হচ্ছে আপনার রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, আপনার লেবার কস্ট হচ্ছে, আপনার প্রসেসিং টাইম কমতেছে, আপনার এক কাজ বারবার করতে হচ্ছে না, এটা আপনি গুনতে পারবেন যে এত টাইম সেভ হলো। বাট কাস্টমার স্যাটিসফ্যাকশন, আপনার ব্র্যান্ডের রিপুটেশন বাড়তেছে, কমপ্লায়েন্স গুলো আপনি ভালোভাবে এনশিওর করতে পারতেছেন, আপনার ডিসিশন গুলো বেটার নিতে পারতেছেন, এগুলো হচ্ছে ইনট্যানজিবল বেনিফিট।
যেগুলো আসলে আপনার ক্যালকুলেশন করে বের করা যায় না আসলে। তো এই যে কস্ট গুলো আমি অ্যানালাইসিস করতেছি, এই কস্ট গুলো অ্যানালাইসিস করার জন্য আমাদের 6টা মেথড আসলে আছে। একটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, অ্যানালোজাস, একটা হচ্ছে প্যারামেট্রিক, টপ ডাউন অ্যাপ্রোচ, বটম অ্যাপ্রোচ এবং 3 পয়েন্ট অ্যাপ্রোচ। এই 3টা টেকনিক ফলো করে আমরা সাধারণত একটা সিস্টেমের কস্ট অ্যানালাইসিস করি যে 5 লাখ টাকা খরচ হবে। এই 6টা টেকনিকের মধ্যে আমরা কোনো না কোনোটা ব্যবহার করি আর কি। তো কখন কোনটা ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার কাছে কি পরিমাণ ডেটা আছে, কোন স্টেজে আপনি আছেন তার উপরে। যেমন ধরেন যে আপনার কাছে তেমন কোনো ডেটা নেই, আমাদেরকে কি করতে হবে, আমি আপনার বললাম একটা ই-কমার্স সাইট বানাইতে হবে, কত টাকা নেবেন? এই না তো আমার কাছে কোনো ইন্টারেস্ট নাই, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, তো আপনি আমাকে কিভাবে অ্যান্সার দিবেন? সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে এক্সপার্ট জাজমেন্ট। ভাই দাঁড়ান আমি একটু স্যারকে ফোন দিই, তখন আপনি আমাকে ফোন দিবেন যে স্যার কত টাকা লাগবে বলেন তুই, 5 লাখ টাকা চাও কি, 5 লাখ টাকা। এইটাই হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট। ঠিক আছে, তো যখন আপনার আপনার আর্লি স্টেজে আছেন, আপনার কাছে কোনো কিছু নাই এবং আপনার কাছে ডেটাও লিমিটেড, তখন আপনার এক্সপার্টের সহযোগিতা নিতে হবে। এক্সপার্ট যেটা বলতেছে আপনি সেই অনুযায়ী একটা ডিসিশন নেবেন। অ্যানালজাস, এটার মানে হচ্ছে আপনি নিজে একটা প্রজেক্ট করছেন ই-কমার্স, এখন ওইটা এনে দেখছেন যে ওইখানে আপনার 3 লাখ টাকার মতো খরচ হচ্ছে, নতুন একটা রিকোয়ারমেন্ট আসছে, এখানে দেখতেছেন যে এখানে আপনার নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে, তো আপনি তখন বলতে পারেন আচ্ছা আগেরটা 3 লাখ খরচ হয়েছে, তাহলে এটা আমি 4 লাখ টাকা চাই বা 3.5 লাখ টাকা চাই। তো আপনার নিজের ডেটার উপর ডিপেন্ড করে কি করতেছেন, আপনি একটা ভ্যালু বলতেছেন আর কি। ঠিক আছে, প্যারামেট্রিক হইতেছে ক্যালকুলেশন, আপনার কাছে সকল রকমের ডেটা আছে, আপনি এবার অঙ্ক করে বের করবেন যে আমি কত টাকা লাগবে, পিওরলি অঙ্ক করে। টপ ডাউন হচ্ছে, এটা পরে বলবো না টপ ডাউন কি। বটম আপ হচ্ছে নিচ থেকে উপরে, টপ ডাউন হচ্ছে নিচে থেকে উপরে। তো কোন কি নিচে থেকে উপরে এবং কি উপরে থেকে নিচে, এটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝলে ভালো বুঝতে পারবেন। আর 3 পয়েন্টও সেম। 3 পয়েন্ট হচ্ছে আপনাদের একটা অঙ্ক, যেটা অঙ্ক দেখে আপনার বুঝতে হবে আর কি, সেটা আমরা পরের স্লাইড গুলোতে দেখলে আসলে বুঝতে পারবো আসলে। তো সাধারণত আমাদের ট্রায়াঙ্গুলেট ফর্মুলা ব্যবহার করতে হয়। ট্রায়াঙ্গুলেট মানে হচ্ছে একজনের উপর ভরসা করলে হবে না, আপনি যে কোনো 2টা অ্যাপ্রোচ অ্যাটলিস্ট আপনাকে ফলো করতে হবে। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি বললাম 5 লাখ, আপনি তখন অঙ্ক করতে বসবেন যে স্যার যে 5 লাখ বললো এটাকে আসলে 5 লাখ কি আসলে, আপনি আরেকটা মেথডের মাধ্যমে এটা কনফার্ম হবেন। তো মেথডের মাধ্যমে দেখলেন 5,50,000 আসছে, আপনি তখন সেফ খেলবেন 5,25,000। আচ্ছা বেশি দিলেন সমস্যা নেই, 6 দিলেন, বাট আপনার তো এটা তো একেবারে বেশি কম হয়ে যাওয়া যাবে না, মানে আপনি 3 লাখ চায় পড়ছেন, ঠিক আছে। হ্যাঁ, না না, ওটা তো বিষয় না। সো অবশ্যই আপনাকে মাল্টিপল টেকনিক ফলো করে আপনার এস্টিমেট করতে হবে, একটা টেকনিকে হইলে পরে কিন্তু ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে, বেশি থাকবে। তো আমরা একটু ডিটেলসে যাই, তাহলে আসলে বোঝা যাবে যে আসলে যদি বাজেট ফেল হয় তাহলে কি কোম্পানিকে আবার মানে ক্লায়েন্ট আবার বোঝানো লাগে যে এরকম হইতেছে, কোম্পানি কি আর দিবে আপনার টাকা? এর জন্যই অঙ্ক করতে হবে। ওকে, সো প্রথম পার্ট হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট। তো এইটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপরে, যে আপনি আপনার টিমে যারা এক্সপিরিয়েন্স লোকজন আছে তাদেরকে আপনি বলবেন যে ভাই কত টাকা লাগতে পারে, কত টাইম লাগতে পারে, একটু আইডিয়া দেন। তো সে কি করবে, সে নিজেও তার নিজের আগে যা কাজকর্ম করছে সেগুলো এক্সপিরিয়েন্স উপর ডিপেন্ড করে আহ, একটা আইডিয়া করে নিবে যে এত টাকা লাগতে পারে আর কি। তো সেক্ষেত্রে কিছু প্রবলেম হয়, আমাকে বললে একরকম, আরেকজনকে বললে আরেক রকম, আমি একরকম রিকমার্স বানাইছি, সে আরেক রকম রিকমার্স বানাইছে, তো ভ্যারি করতে পারে। দুজনই এক্সপার্ট, দুজনই কমার্স বানাইছে, কিন্তু আমি 5 লাখ টাকা বলছি, সে 10 লাখ টাকা বলছে, এটা হইতে পারে। তো আপনাকে কিন্তু সেই ক্ষেত্রে এই রিস্ক নিতে হবে আর কি, আমি 5 লাখ চাবেন না 10 লাখ চাবেন, এটা আপনার ওই হিসাব করে নিতে হবে আর কি। ঠিক আছে, সো এটা অ্যাডজাস্টমেন্টের বিষয়। অনেক সময় যেটা হয় যে ওভার কনফিডেন্স থাকে, আমি পিএইচপি তে বানাইছি, আপনি নোট জেসে বানাইতে যে কস্টিং বেশি পড়ে গেছে, সেটা কিন্তু আপনার আসলে খেয়াল খেয়াল থাকে না আর কি। ঠিক আছে, সেগুলো ক্যালকুলেট করে না, তো এগুলো ক্যালকুলেট করতে হবে আর কি। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে।
পসিবল, 500 টাকা দেওয়া পসিবল। হ্যাঁ, ডাউনলোড করে তো দিয়ে দেওয়া যায়, কোনো বিষয় না। ওকে, এটা হচ্ছে আপনার অ্যানালগাস এস্টিমেশন। এখানে এটাও সেম। এটা হচ্ছে আপনি আপনার নিজের ডেটার উপরে চিন্তা করতেছেন। আপনি এর আগে একটা প্রজেক্ট করছে, আপনার কোম্পানি এর আগে একটা প্রজেক্ট করছে, সেইখানে আপনার কি পরিমাণ কস্টিং গেছে, এখন নতুন যে কাজটা করতে যাচ্ছেন এইখানে কি কি এক্সট্রা কাজ করা লাগতেছে বা কি কি আপনার অ্যাডজাস্ট করা লাগতেছে, সেগুলোর উপরে অ্যাডজাস্ট করে আপনি একটা প্রাইস এস্টিমেট করলেন আর কি। এটা হচ্ছে যে অ্যানালগাস। এখানেও সেম, কিছু রিস্ক থাকবেই। আপনার একদম সেম টু সেম যদি না হয় সেক্ষেত্রে আপনার এক্সাক্ট আইডিয়া বের করাটা ডিফিকাল্ট, কিন্তু কাছাকাছি যাইতে পারবেন আর কি। তো এই হইলো বিষয়। এবার আসি টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে একটা বাজেট দিয়ে দিচ্ছে, টোটাল বাজেট হচ্ছে 3 লাখ টাকা। যেমন উনি 500 টাকায় ওয়েবসাইট দিতেছে, ওটা হচ্ছে টোটাল প্রজেক্ট। এটা হচ্ছে টপ ডাউন এস্টিমেশন। মানে 500 টাকা দিয়ে এখন যদি ওয়েবসাইটটা বানাতে চায়, ওনাকে ইউআই ইউএক্স এর পিছনে খরচ করবে, 50 টাকা খরচ করবে, ঠিক আছে, ব্যাক এন্ড এর পিছনে 100 টাকা খরচ করবে। এইভাবে হচ্ছে উনি ভাগ করবে যে আমার কাছে এখন 500 টাকা আছে, এই 500 টাকা আমি কি কি খরচ করব, কোথায় কোথায় খরচ করব। তো এইটাই হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। বুঝে গেছে? বাজেট অনুযায়ী আপনি ভাগ করতেছেন যে এই পরিমাণ আমি খরচ, তাহলে উনি বুঝতেই পারতেন 500 টাকা কি ওয়েবসাইট দিবে। ঠিক আছে, তো হ্যাঁ হ্যাঁ, না না, আপনি আরো ভাগ করতে পারেন। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া আর কি। তো এটা হচ্ছে বিষয় আর কি, যে আপনি এইভাবেও ভাগ করতে পারেন, এটা একটা অ্যাপ্রোচ। বটম আপ হচ্ছে উল্টা। ঠিক আছে, আপনি ইউআই ইউএক্স এ 20,000 খরচ করতে যাচ্ছেন, ব্যাক এন্ডে আপনি 50,000 খরচ করতে যাচ্ছেন, এইগুলা যোগ করে আপনার টোটাল কত টাকা খরচ হওয়ার কথা সেটা হইতেছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা আপনি বলবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি ইউআই ইউএক্স হিসেবে আপনি বলবেন যে আচ্ছা এই প্রজেক্টটা হইতেছে এত টাকা লাগতে পারে, ও আচ্ছা এটা টেস্টিং করতে লাগলে 50,000 লাগবে। সবার থেকে শুনলেন, শুনে আচ্ছা যোগ করলেন, যোগ করে বললেন যে 1 লাখ টাকা লাগবে। এটা হচ্ছে উল্টা অ্যাপ্রোচ। সে তো তখন আর 500 টাকা তো কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, এভাবে করে করে ভাগ করবেন, এটা বটম আপ এস্টিমেশন। সব লাস্টে যোগ করবেন। হ্যাঁ, হয়ে গেল। 500 টাকার অবশ্যই বেশি হবে। তার মানে কনফিউশন টপ আপ এবং বটম আপ নিয়ে। Okay. কিছু রিকোয়ারমেন্ট থাকতে হবে, নাহলে সে বলতে হবে না। বেসিক রিকোয়ারমেন্টস আপনার দিতে হবে একটু। ওকে, 3 পয়েন্ট এস্টিমেশন, পার্ট মেথড। ঠিক আছে, এখানে 3টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক। এটা কিরকম? অপটিমিস্টিক মানে বোঝায় হচ্ছে মনে করেন সবকিছু ঠিকঠাক আছে, কোনো বৃষ্টি নাই, ঠিক আছে, কারেন্ট যাবে না, এভরিথিং ওকে, সবাই সুস্থ থাকবে, সুন্দরভাবে কোড করবে 8 ঘন্টা, করলে পরে কত টাইমের মধ্যে শেষ হবে? 120 ঘন্টা। ঠিক আছে, এভরিথিং গোজ গুড। এখন আপনি ধরলেন যে না, কিছু প্রবলেম হইতে পারে, আমার তো কিছু কোডে যদি ভুল করি তাহলে পরে এটা করতে কিছু সমস্যা হইতে পারে। সেই টাইমটা কতটুকু? 160 ঘন্টা। ঠিক আছে, এরপর আপনি চিন্তা করলেন যে না, এখানে কিন্তু অনেক ইন্টিগ্রেশন আছে, এখানে আরো বেশি টাইম লাগতে পারে। ঠিক আছে, ওয়ার্স্ট কেস যে সিনারিও গুলো আছে, যে এখানে আমার ডিলে হইতে পারে, ঠিক আছে, আমার বিভিন্ন কেস আসতে পারে, রিওয়ার্ক করতে হতে পারে, বারবার রিপিটেড কাজ করতে হতে পারে, এই টাইমটা কতটুকু আপনার, এটা হচ্ছে বলতেছে পেসিমিস্টিক। এই তিনটাকে আপনি ক্যালকুলেট করবেন, ও, এম এবং পি ক্যালকুলেট করলেন আপনার প্রজেক্টের জন্য। এইটা হচ্ছে আপনার ফর্মুলা, ইকুয়াল টু ও প্লাস 4m প্লাস পি গ্রেটার দেন, সরি, ডিভাইড বাই 6। ভ্যালু বসাই দেন, আপনার 170 ঘন্টা টাইম লাগবে। হ্যাঁ, এটা করতে পারবেন না। তো খেয়াল করে দেখেন, আপনি যদি একদম স্মুথলি কাজটা করতেন তাহলে আপনার এতটুকু পরিমাণ টাইম লাগবে। ঠিক আছে, আপনি এবার চিন্তা করলেন যে না, আমার যদি প্রবলেম আসে সেক্ষেত্রে এটাই হবে না, আমার এত পরিমাণ টাইম লাগবে। ঠিক আছে, তারপরে দেখলেন না, আরো যদি হয়, এক্সপেকটেশন যদি আরো বাড়ে সেক্ষেত্রে হচ্ছে
আরো বেশি টাইম লাগবে। তো সরি আরো বেশি টাইম লাগবে। তো সবকিছু মিলে ক্যালকুলেট করে দেখলেন যে একটা মাঝামাঝি সিনারিওতে আপনি থাকতেছেন। আপনার খুব বেশি টাইমও লাগবে না, একেবারে কম টাইমও লাগবে না, আপনি একটা মাঝামাঝি সিনারিওতে থাকবেন। ঠিক আছে, তো এই ফর্মুলা যদি আপনি ব্যবহার করেন। আসবো আসবো, এটা এক একটা টেকনিকের এক একটা আলাদা রুলস আছে। এইবার আসি হচ্ছে অঙ্কতে। ঠিক আছে, এবার অঙ্ক শুরু হইতেছে আর কি আমাদের। তো এই অঙ্ক জানতে হইলে পরে আমাকে আগে তিনটা পয়েন্ট জানতে হবে। কে লক, লক মানে হচ্ছে লাইনস অফ কোড। তাহলে কে মানে কি? কে মানে থাউজেন্ড। হ্যাঁ, লাইন কত থাউজেন্ড লাইনস অফ কোড। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়টা, আমরা আরো পরে ডিটেলস দেখবো। ফাংশনাল পয়েন্ট মিন করতেছে হচ্ছে কি কি পরিমাণ ফাংশনালিটিস আমার আছে, এটা আমরা দেখবো। ফাংশনাল পয়েন্টস গুলা কি, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এবং এটা হচ্ছে আমাকে একটা এফোর্ট বের করার সূত্র, যে কি পরিমাণ কাজ আমার করতে হবে। আমরা বলতেছিলাম না 24 পার্সন মান্থ, 24 মান্থ, 30 মান্থ। এই এফোর্ট হচ্ছে সেটা, যে আমার এত পার্সন মান্থ টাইম প্রয়োজন। এরপরে আমরা ভাগ করব যে কতজন জায়গায় দিয়ে কাজ করাইতে পারি, কত টাকা লাগতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বিষয়। তো এই বিষয়গুলো আমরা নেক্সট স্লাইডে গেলে আরো ডিটেইলসে জানবো আর কি। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে কোকোমো মডেল, কোকোমো অ্যাপ্রোচ। কোকোমো হচ্ছে আমাদের একটা মেথড, ক্যালকুলেশন মেথড, যেটা ফলো করে আসলে আমাদের এফোর্টটা বের করতে হয়। ধরেন যে আপনার 50 কেলক মানে হচ্ছে 50 কেলক মানে 50,000 লাইন এর কোড লিখতে হবে। আপনার বেস লাইন 2.4, এটা কোথা থেকে আসছে আমরা পরে দেখবো। আমাদের স্কেলটা 1.05, একটা ভ্যালু ধরেন দেওয়া আছে, এটা আমরা পরে দেখবো কিভাবে আসলো। তো এই ভ্যালুটা যদি আপনি সূত্রতে বসাই দেন, যে ই ইকুয়াল টু, একটু আগে যে সূত্রটা দেখানো হইলো আর কি, এ ইন্টু সাইজ টু দি পাওয়ার বি, এটাতে বসাই দিলে পরে আপনি একটা এস্টিমেশন পাবেন যে আমার 145 pm কাজ করতে হবে। এটাকে আপনি এখন ডিস্ট্রিবিউট করবেন যে কি কি পরিমাণ কাজ করতে হবে আর কি। তো এই জন্য যদি আপনি ভিজুয়ালি চিন্তা করেন যে আপনার যদি 10,000 লাইনের কোড লিখতে হয়, এতটুকু পরিমাণ টাইম এফোর্ট প্রয়োজন হবে। আপনার যদি 80,000 লাইন লিখতে হয়, আপনার এফোর্ট কিন্তু বেড়ে যাবে। তো আপনি যত পরিমাণ লাইন লিখবেন, এফোর্টের পরিমাণে তত বাড়বে। এখন আপনি যদি এখন পার্সন কমাই দেন, পার্সন বাড়ায় দেন, তখন এফোর্ট আস্তে আস্তে পার পার্সন এফোর্টও কমতে থাকবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো কোকোমো অ্যাপ্রোচটা আমরা নেক্সট দিন দেখবো, আগামীকালকে দেখবো। আজকে হচ্ছে জাস্ট বেসিক গুলা কভার করতেছি। কোকোমো শেখার জন্য যা যা প্রয়োজন হবে সেটাকে আজকে কভার করতেছি আর কি। সো মেজারিং লাইনস অফ কোড, আমাদেরকে এস্টিমেট করতে গেলে আমাদের কত লাইনের কোড লিখতে হবে সেটা আমাদেরকে এস্টিমেট করতে হবে। যে আমি 100 লাইনের কোড লিখবো, আমি কিন্তু এখনো লিখি নাই। আপনি যে 100 লাইনের কোড লিখবেন, সেটাকে আমাকে আগে প্রেডিক্ট করতে হবে যে আমি 100 লাইনের কোড লিখবো। ঠিক আছে, যদি আপনি বেশি লিখে ফেলেন তাহলে পরে কিন্তু টাকা বেশি লাগবে, কস্ট বেশি লাগবে, টাইম বেশি লাগবে। না, সেটা না তো, আপনি কি পরিমাণ কোড লিখতেছেন সেটা গেস করতে হবে। হ্যাঁ, ওইটা লেখা ছিল যেটা, সেটা হচ্ছে আপনি যে আহ মানে ও একটা কতটুকু কাজ করছেন সেটাকে জাজ করা। আমি বললাম যে আমি 50,000 লাইন লিখছি, 50,000 লাইন লিখা মানে যে আপনি অনেক বেশি কাজ করে ফেলছেন এটা তা না। আপনি এন্টার দিচ্ছেন 50,000 লাইন, এটা দিয়ে জাজ করা যাবে না। ঠিক আছে, এটা বলছি। ওকে, সো লক, লক মানে হচ্ছে লাইনস অফ কোড, কাউন্ট এক্সিকিউটেবল লজিক অনলি। তো এগুলো তো আপনারা তো কোড পারেন, যেহেতু জাভা করে আসছেন। এগুলো তো এক্সিকিউটেবল কোড, এগুলো সব একটা একটা করে গুনতে হবে যে আমি এই লাইনটা লিখলাম 1, এই লাইনটা লিখবো 2, এই লাইনটা লিখবো 3, এই লাইনটা লিখবো 4। লেখেন নাই কিন্তু লিখবেন। ওকে, আসতেছি, আগে একটু লকটা বুঝে নিই। ঠিক আছে, আপনি যদি কমেন্ট লিখে থাকেন সেটা ইগনোর, আপনি যদি এন্টার দিয়ে থাকেন ইগনোর, এগুলা কাউন্ট করবো না। জাস্ট এক্সিকিউটিভ লাইন যদি হয়, যেগুলা এক্সিকিউট হবে সেগুলাকে জাস্ট কাউন্ট করবো। ঠিক আছে, সো এখানে 4টা লাইনই কাউন্ট হবে, এখানে 2টা লাইন কাউন্ট হবে।
বুঝে গেছে লক মানে কি? লক নিয়ে কোনো কনফিউশন? যদি আপনাকে কেউ লক বলে সেক্ষেত্রে আপনি জাস্ট গুনে গুনে বলবেন যে 1 2 3 4। বুঝে গেছে? এখন কিভাবে একটা প্রজেক্টের লক ক্যালকুলেট করবেন অ্যাকচুয়ালি? আপনার একটা ফাইলে আপনি তো গুনে গুনে বের করতে পারবেন, দেখলেই বোঝা যায়। যখন আপনার 100টা লাইন ফাইল থাকবে সেক্ষেত্রে কঠিন হয়ে যাবে না? তো তখন আপনি কি করবেন? বিভিন্ন টুল আছে, এই টুলগুলো ব্যবহার করলে পরে সে আপনার প্রজেক্টে কত লাইন কোড লিখছেন সেটা বলে দেয়। যদি লিখেন আর কি, সেক্ষেত্রে আগে শিখাচ্ছি, ঠিক আছে, পরে এস্টিমেশনে আসবো। অনেক লিখে ফেলছেন তাইলে পরে বুঝবেন কি হবে। আপনার প্রেডিক্ট করতে হবে না যে এত লাইন লেখার কথা ছিল, এত লাইন কি হইলো কিনা, সেটা তো আগে জানতে হবে, সেই জন্য। ওকে, সো আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা সোর্স ফাইল বসে বসে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এক্সিকিউট যেগুলো লাইনগুলো হবে সেগুলোকে যোগ করতে হবে, যে এই ফাইলে 120, ওই ফাইলে 80, এই ফাইলে 150, সেক্ষেত্রে 350 লক হইলো, যে 350 লাইনস অফ কোড আপনার লিখতে হবে। ঠিক আছে? কোনো কনফিউশন? যদি এটা 1000 পার করে ফেলে সেক্ষেত্রে 4000 লক না বলে আমরা বলি 4K লক। বুঝে গেছে এবার কে লক কি? ওকে, 4K লক মানে হচ্ছে 4000 লাইন। না না না, এখন তিনটে জিনিসের মধ্যে আমরা একটু কম্পেয়ার করি। একটা হচ্ছে লক, একটা হচ্ছে এস লক, আর একটা হচ্ছে এলএল লক। লক যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ফিজিক্যাল লাইন, এখানে কমেন্ট সহ কাউন্ট হয়, এন্টার সহ কাউন্ট হয়। এস লক এই যে 5 লাইন দেখেন এখানে, এটাও কাউন্ট করছে, এটাও কাউন্ট করছে, 1 2 3 4 5, টোটাল 5 লাইন। এটা হচ্ছে শুধু লক, র। সোর্স লাইন অফ কোড কি? জাস্ট এক্সিকিউটিভ যেগুলো হবে, একটু আগে যেটা দেখলাম, কমেন্ট বাদ, ব্ল্যাঙ্ক লাইন বাদ, জাস্ট এক্সিকিউট যেগুলো হবে সেগুলো হচ্ছে এস লক। আর লজিক্যাল লাইন অফ কোড কি? এখানে দেখেন দুইটা স্টেটমেন্ট আছে, এটা একটা ফিজিক্যাল লাইন বাট দুইটা লজিক্যাল স্টেটমেন্ট। এইটা এলএল লক মানে হচ্ছে এটা একটা, এইটা একটা, আলাদা আলাদা করে ফেলবো। সো আমরা সাধারণত যেটা করি, আমরা হচ্ছে লকটাকে এস লক হিসেবে চিন্তা করি। লক ইকুয়াল টু এস লক। আমরা যদি বলি যে লক, লক মানে কিন্তু আসলে এটা এস লক, এখানে কমেন্ট বাদ, এখানে এন্টার বাদ। ঠিক আছে? সমস্যা নেই, লিখতেই পারেন। তো আমরা সাধারণত এস লকটাই নরমালি ব্যবহার করি। তো আমরা যখন লক বলবো তখন আমরা বুঝবো যেখানে এস লকের কথা বলছে। বাদ, সব বাদ। ও বাদ, না ব্র্যাকেট হলে পরে তো কাউন্ট হবে। হ্যাঁ, এই যে এটা কাউন্ট করছো না, এটা দিলে কাউন্ট হইতো তখন, তাহলে ওটা 4 হয়ে যেত। ঠিক আছে, এটাই হচ্ছে এস লক। কারণ আপনি এটা তো ফরম্যাটিং না, আপনাকে তো কনভেনশন শিখাইছি আমি, কনভেনশনের জন্য ফলো করতে হবে, তাইলে ধরা খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, না না, ওইটা তো আমি বললাম না, কনভেনশন অনুযায়ী কোড করতে হবে। হ্যাঁ, যেভাবে ফরমেশন আছে সেভাবে কোড করতে হবে, এক্সট্রা দিলে পরে তো ধরা খাবেন অবশ্যই। সো কার কোনো কনফিউশন লক নিয়ে? কে লক নিয়ে? লজিক্যাল লক নিয়ে সমস্যা নেই, আমরা এস লক দিয়ে কাউন্ট করি সাধারণত কোড। এর জন্য কনভেনশন ফলো করতে হবে, আমরা এক লাইনে কিন্তু 2 লাইন লিখি নাই, আমরা খেয়াল আছে কিনা এই কারণে। হ্যাঁ হ্যাঁ, ওইটা লক র হিসেবে কাউন্ট করতো, বাট এস লক মানে মেইন লাইন হিসেবে কাউন্ট করতো না। এমটি লাইন থাকলে কোনো কাউন্ট হবে না, বুঝছেন? হ্যাঁ, এন্টার দিলে তো ফাঁকা লাইন হইতো, ফাঁকা লাইন কাউন্ট করতো না, শুধু কোডের লাইন গুলা। আরেকটা পয়েন্ট ছিল হচ্ছে ফাংশনাল পয়েন্ট, একটু আগে আমরা দেখতেছিলাম ফাংশনাল পয়েন্ট। তো ফাংশনাল পয়েন্ট কখন কাউন্ট করব? যখন আমার লক আননোন, যে লক কিন্তু আমার কাছে জানা নেই কত লাইনের কোড হবে, আমার কাছে শুধুমাত্র এসআরএস টা আছে, আমি কি কি করব সেই জিনিসগুলো আছে। হ্যাঁ, তো আমার কাছে শুধুমাত্র ফাংশনালিটি ইজ নোন, আর কিছু আমি জানি না। এখান থেকে আমাকে বের করতে হবে লক কি, তাই তো আমার টার্গেট।
ওকে, তো এইখানে আমরা আছি, রিকোয়ারমেন্ট গ্যাদারিং করছি, আমি ফাংশনাল পয়েন্ট গুলো জানি যে এই ফাংশনাল পয়েন্ট আমার আছে, এস্টিমেট লগ। তো লগ বুঝছি এই কারণে যাতে আমি এটাকে এস্টিমেট করতে পারি। তো লগ এস্টিমেট করার পরে অ্যাকচুয়ালি আমরা এফোর্ট ক্যালকুলেট করবো আর কি, ঠিক আছে। 5 কম্পোনেন্টস অফ ফাংশনাল পয়েন্ট। এখন এই যে ফাংশনাল পয়েন্ট, আপনার কাছে তো এফআর আছে, ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে, ফাংশনাল রিকোয়ারমেন্ট নট ইকুয়াল টু ফাংশনাল পয়েন্ট, বুঝতে পারছেন? ফাংশনাল রিকোয়ারমেন্ট নট ইকুয়াল টু ফাংশনাল পয়েন্ট, এটা ডিফারেন্ট টপিক। ফাংশনাল পয়েন্ট হচ্ছে 5 রকমের। এক্সটার্নাল ইনপুট, যেটা মিন করতেছে হচ্ছে আমার সিস্টেমে ইনপুট আসতেছে, কোন একটা ফর্ম, এখান থেকে ইনপুট আসবে, এটাকে আমরা বলি হচ্ছে ইআই, এক্সটার্নাল ইনপুট। এক্সটার্নাল আউটপুট, যেখান থেকে ডেটা দেখবে, আমার প্রোফাইল, আমার রিসিপ্ট, আমার লেজার গ্রেড দেখতেছে জাস্ট, এটা আমার এক্সটার্নাল আউটপুট। এক্সটার্নাল ইনকোয়ারি, সার্চ টার্চ করতেছে, এখানে কোয়েরি করলে ডেটা আসতেছে, সেটা হচ্ছে ইকিউ। ইন্টারনাল লজিক্যাল ফাইল, আইএলএফ, আমার ডেটাবেজে ডেটা থাকবে, ফাইলে ডেটা থাকবে, যে যে জায়গায় ডেটা রাখার জন্য যে যা কাজগুলো করতে হবে, এটাকে আমরা বলি আইএলএফ। এবং লাস্টে হচ্ছে এক্সটার্নাল ইন্টারফেস ফাইল, আমার যদি থার্ড পার্টি কোনো একটা সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে হয়, সেই সব পার্ট গুলাকে আমরা ইআইএফ বলবো। এখন এই যে আমি ফাংশনাল রিকোয়ারমেন্টস বানাইছি, এখান থেকে এই 5টাতে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করবেন? ইউজার লগ ইন যদি হয়, আপনি ইআই এর মধ্যে কাউন্ট করবেন, রেজিস্ট্রেশন ইআই, যত ইনপুট সব আপনি ইআই এর মধ্যে কাউন্ট করবেন, যত আউটপুট সব ইউ এর মধ্যে কাউন্ট করবেন, যত সার্চিং আছে এক্সেট্রা, ঠিক আছে, ফিল্টার করতে হবে, সব ইকিউ এর মধ্যে কাউন্ট করবেন। আপনার ডেটাবেজ রিলেটেড যত কাজ আছে সব আইএলএফ এর মধ্যে কাউন্ট করবেন, ঠিক আছে। যদি আপনার গেটওয়ের সাথে ইন্টিগ্রেট করতে হয়, যতগুলোর জন্য ইন্টিগ্রেট করতে হবে, সব কয়টা আপনি কি করবেন, ইআইএফ এর মধ্যে কাউন্ট করবেন। আপনার 100 ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে, ম্যাপ করবেন এই 5টার সাথে। বুঝা গেছে? কারো কোনো কনফিউশন ফাংশনাল পয়েন্ট কিভাবে বের করতে হয়? আর কোনো কনফিউশন? অটোমেটিক বলতে কোনো কথা নেই, আপনার কোড লিখতে হয়েছে, এইটাই। অটো বলতে কোনো কথা নেই। কার কোনো প্রবলেম কম্পোনেন্টস নিয়ে? ওকে, এইবার আসি হচ্ছে ওয়েট নিয়ে। এই যে কোডগুলা করছেন, করতে হবে, এইটার জন্য আমাদের অ্যালান আলবার্টস না কি নাম তার, হোয়াটএভার, তারা অনেক রিসার্চ মিসার্চ করছে, করে একটা ভ্যালু ডিফাইন করছে যে যদি এক্সটার্নাল ইনপুট রিলেটেড কাজ হয়, সেক্ষেত্রে লো এর ওয়েট হবে 3, এভারেজের ওয়েট হবে 4, হাই হইলে পরে 6, ঠিক আছে। তো 3টা ভ্যালু তারা দিচ্ছে। একটা মনে করেন ইউজার লগ ইনের ক্ষেত্রে যদি চিন্তা করেন, যে ইউজার লগ ইনের ক্ষেত্রে আমার কি পরিমাণ কাজ করতে হবে, ধরেন সাপোজ আপনি যদি বেশি অনেক কমপ্লেক্স হয়, সেক্ষেত্রে আপনি 6 ধরবেন, মিডিয়াম কমপ্লেক্স হলে পরে 4 ধরবেন, শুধুমাত্র ইউজার লগ ইন বাটন টিপ দিবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লো ধরবেন, ঠিক আছে। মনে করেন এখানে অনেক ক্যাপচা ট্যাপচা নিয়ে আসছে, বিশাল অনেক কিছু নিয়ে আসছে, অনেক কমপ্লেক্স করে ফেলছে, 6 ধরবেন, ঠিক আছে। তার একটা ওয়েট ধরছে প্রত্যেকটা ফিচারে, একটা কাউন্ট, হ্যাঁ এটা আসতেছে একটা ওয়েট, একটা ওয়েট ধরবেন, ঠিক আছে? আমরা আসতেছি এক্সাম্পলে দেখলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। সো বেসিক্যালি কি হবে, আপনাকে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা ওয়েট ক্যালকুলেট করতে হবে, যে এই লগ ইন ফর্মটার ওয়েট হবে হচ্ছে 4, বা এই লগ ইন ফর্মটার ওয়েট হবে হচ্ছে 6। সিমিলারলি আপনার একটা ফর্ম, আপনি একটা গ্রেড দেখার জায়গা, গ্রেডের মধ্যে অনেক ক্যালকুলেশন আছে, ধরেন আপনি সেটাকে ধরলেন 7, আপনি ধরলেন আচ্ছা এখানে জাস্ট প্রোফাইলটা দেখাবো, কোনো কাজ টাজ নাই, আপনি ধরলেন 5, ঠিক আছে। আপনাকে আপনার সিস্টেম অনুযায়ী একটা যে কোনো একটা ভ্যালু আপনাকে চুজ করতে হবে। তো পরের লাইনটা দেখলে পরে বোঝা যাবে। এক্সটার্নাল ইনপুট আপনার কি আছে, আপনার 5টা এক্সটার্নাল ইনপুট আছে, ধরেন লগ ইন, রেজিস্ট্রেশন, এক্সেট্রা, ফরগেট পাসওয়ার্ড, এক্সেট্রা দিয়ে আপনার ইনপুট জায়গা আছে 5টা। আপনি ধরলেন যে আমার হচ্ছে এভারেজটা ধরে আমি কাউন্ট করতেছি, আপনি তাহলে আলাদা আলাদা ধরতে পারতেন, যে লগ ইনের জন্য আমি 2 ধরলাম, আমি ফরগেট পাসওয়ার্ডের জন্য 4 ধরলাম, ঠিক আছে। আমরা এভারেজে ধরছি 4, তা 4 5 20, এরকম ভাবে আপনার যতগুলা আছে সবকটার জন্য একটা এভারেজ ধরছি, ধরে টোটালটা কাউন্ট করছে। একটু আগে যে ওয়েটটা ধরছে দেখেন, এভারেজের ওয়েটও কিন্তু সেম ছিল, 4 5 4 10 7, দেখেন 4 5 4 10 7, মানে এভারেজটা ধরে আমরা কাউন্ট করছি। আপনার ফাংশনাল পয়েন্ট যে কয়টা আছে সেটা ধরে আপনি ওয়েট দ্বারা গুণ করতেছেন, বুঝতে পারছেন?
ফাংশনাল লগ ইন, রেজিস্ট্রেশন, হোয়াটএভার, ফরগেট পাসওয়ার্ড, এই কটা হচ্ছে আপনার ফাংশনাল পয়েন্ট। ওই পয়েন্ট ধরে আপনি ওই ওয়েটটা দিয়ে গুণ করতেছেন, আগের যে স্লাইডটা সেটা থেকে আপনি আনছেন। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করতে পারতেন, ঠিক আছে, আপনি লগ ইনের জন্য ধরলেন 3, আপনি রেজিস্ট্রেশনের জন্য ধরলেন 4, এটা করতে পারতেন। বাট এটা হিসাবের সুবিধার জন্য আমি প্রথমেই এভারেজ দিয়ে ক্যালকুলেট করছি, যে সব সমান ভাই, সব এভারেজ। বুঝে গেছে? তো টোটাল মনে করেন আসলো কত, 79। তো আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট হচ্ছে 79। আনঅ্যাডজাস্টেড, শুধুমাত্র ফাংশনাল পয়েন্ট এক জিনিস, আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট আরেক জিনিস। এটা মিন করতেছে যে দুনিয়াতে কোনো প্রবলেম নাই, আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট মানে হচ্ছে 79, আপনার সুন্দরভাবে 79 কোন একটা ভ্যালু দ্বারা হয়ে যাবে। কিন্তু আপনার এখানে কারেন্ট চলে যাবে, এমপ্লয়ি চলে যাবে, কস্ট কমে যাবে, হ্যাঁ অনেক প্রবলেম আসতে পারে। তো এই 79 কে আপনাকে টিউন করতে হবে, যে আমার কারেন্ট চলে গেলে আমার টাইম বেড়ে যাবে, আমি +2 দিলাম, ঠিক আছে, আমার এমপ্লয়ি চলে গেলে পরে আর +4, আমার এরকম ভাবে ওকে টিউন করতে হবে। এটা হচ্ছে একদম একদম পিওর যেটা ভ্যালু সেটা, কিন্তু এটা তো আসলে রিয়েল লাইফে এটা পসিবল না। সো দ্যাটস ওয়াই আমরা কি বলতেছি, আমরা আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট বলতেছি। ইন ফিউচারে আমরা ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর অ্যাড করব, যেটা দিয়ে এটাকে টিউন করব। টিউন করলে তখন আমরা একটা রিয়েল ফ্যাক্টর পাবো। বুঝে গেছে? ওকে, তো আমার কাছে 79 আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট আছে। তো আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট থেকে আমার কি করতে হবে, আমাকে এখন লাইনস অফ কোড বের করতে হবে, যে আমি ফাংশনাল পয়েন্ট বের করছি, এখন আমাকে কত লাইনের কোড লিখতে হবে এই আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্টের জন্য, সেটা আমাকে বের করতে হবে। তো এটার জন্য অনেক রকম ওয়ে আছে। একটা হচ্ছে ফাংশনাল পয়েন্ট থেকে বের করতে পারি, ইউজ কেস অনুযায়ী বের করতে পারি, যে লগ ইন মডিউলের জন্য আমার 2000 লাইনের কোড লিখতে হয়েছিল, ওকে তাইলে পরে লগ ইন মডিউলের জন্য এখন আমি 25 লাইনের কোড লিখলাম। এরকম ভাবে আপনি একটা গেস করতে পারেন। হিস্টোরিক্যাল ডেটা ব্যবহার করতে পারেন, যে আগের কোড এত লাগছে, তাহলে নতুন কোড আরেকটু বেশি লাগতে পারে বা কম লাগতে পারে, হোয়াটএভার একটা এস্টিমেট করতে পারেন। তো এইখানে আমাদের একটা এস্টিমেশন দেওয়া আছে, যে যদি সেই ক্ষেত্রে একটা পার ফাংশনাল পয়েন্ট লেখার জন্য আপনার 50 লগ লাইন প্রয়োজন আছে। যদি সি তে লেখেন 180, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখেন 320 লগ লাইন লিখতে হবে। এটা হচ্ছে একটা এস্টিমেটেড ভ্যালু, যে এক ফাংশনাল পয়েন্টের জন্য আপনার এতগুলো কোড লিখতে হবে। তো আপনার যদি ফাংশনাল পয়েন্ট হয় 100, যে আপনার 100 ফাংশনাল পয়েন্ট, তো এটা আমরা 79 পাইছেন অ্যাকচুয়ালি। তো এরকম যদি হয় 100, তো এটা যদি আপনি জাভাতে কোড করতে চান, যে তাহলে আপনি 50 দিয়ে কি করবেন, গুণ দিবেন, যে আপনার 5000 লাইন লিখতে হবে। তো 5 কিলো আপনাকে লিখতে হবে। তো ফাংশনাল পয়েন্ট থেকে, একটা ফাংশনাল পয়েন্ট থেকে আপনি কিভাবে এই জাভা কোডে লিখলে পরে কত লাইনের কোড লিখতে হবে সেটা আপনি ক্যালকুলেশন থেকে বের করতে পারবেন। স্যার কোনো কারণে যদি 2-3 বা অনেক হিউজ পরিমাণে বেশি হয় কোড, তাহলে কি আবার কোড ভালো হয় না, বাজে কোড মানে এরকম কিছু না, আর কোনো ভাবে বলা যায় না। তাহলে আপনি আপনার এটা ভুল হয়েছে, আপনি এভারেজে লো হাই মাত্রা ভুল করছেন।